আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম টাইমে চ্যাপ্টার 11 এর যে জিনতত্ত্ব আর বিবর্তনের যে বিবর্তন পার্টটা আছে ওই পার্টটা স্কিপ করি, বাট ওই পার্টটা আমি একটু শর্টলি হালকা পাতলা ভাবে বুঝিয়ে দিই। সো ফার্স্টে আমরা আসলে জানি যে বিবর্তন জিনিসটা কি। বিবর্তন হচ্ছে এভলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি ওয়ার্ড এবং এই ওয়ার্ডটা আসছে হচ্ছে এভলভেরি থেকে, ঠিক আছে। এভলভেরি, যেটার মানে কি না বিকশিত হওয়া, বিকশিত হওয়া, বিকশিত হওয়া অথবা ধীরে ধীরে উদ্ভূত হওয়া, ঠিক আছে, হোয়াট এভার। বাট আমরা বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের যে মানে অ্যাকচুয়ালি কিভাবে সায়েন্স অনুযায়ী জিনিসগুলো হয়েছে সেটা আর কি দেখবো, ঠিক আছে। তো এরকম বলা হয় যে প্রথমে পৃথিবী যেটা ছিল সেটা ছিল খুবই হচ্ছে হট, ঠিক আছে। আগ্নেয়গিরি এখানে ছিল, মানে বলা হয় যে অনেক গরম আগ্নেয়গিরি ছিল। হ্যাঁ, সো ওই আগ্নেয়গিরিগুলো পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে হচ্ছে যে পৃথিবীর যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা ছেড়ে দিছে, মানে এটা এইভাবে বলা হয় যে পৃথিবী হচ্ছে নিজেকে মানে বিকিরণ করে ওর যে যে তাপটা ছিল ওই তাপটা হচ্ছে বিকিরণ করে হচ্ছে ঠান্ডা হইতে থাকে, ঠিক আছে। ধরলাম এই যে তাপগুলো এরকম এরকম বের হয়ে যায়, তাপগুলো এভাবে বের হয়ে যায়, ঠিক আছে। সো যেহেতু তাপ বের হচ্ছে তার মানে কি আমাদের এখানে জলীয় বাষ্প উৎপন্ন হবে অবশ্যই, ঠিক আছে, কারণ আমরা তো আগের থেকে ঘনীভবন টনীভবন এগুলো তো জানি, হোয়াট এভার। বাট এখানে হচ্ছে তাপ বের হয়ে যাবে। সো তাপ বের হয়ে যাওয়ার কারণে কি হবে, পৃথিবী হচ্ছে ঠান্ডা হইতে শুরু করবে। আর এখানে যে জলীয় বাষ্পগুলো উৎপন্ন হয়েছে বায়ুতে, যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প থেকে আস্তে আস্তে মেঘ সৃষ্টি হইতেছে, ঠিক আছে। এভাবে এভাবে মেঘ সৃষ্টি হইতেছে এবং এই মেঘ থেকে একসময় বৃষ্টি হয়, ঠিক আছে। একসময় বৃষ্টি হয় মেঘ থেকে এবং বৃষ্টি হইতে হইতে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা হওয়ার ফলে মানে তারপর তো আমরা সবাই জানি যে পৃথিবীতে হচ্ছে কি মানে বিভিন্ন ধরনের বলা হয় যে এককোষী, মানে প্রথমে হচ্ছে সমুদ্রে এক কোষ সৃষ্টি হয়েছিল এবং সেই এক কোষ থেকে ধীরে ধীরে হচ্ছে সরি বেসিক্যালি ফার্স্টে প্রোটোপ্লাজম সৃষ্টি হয়েছে, সেখান থেকে একটা কোষ, একটা কোষ থেকে হচ্ছে বহু কোষ। হ্যাঁ, তো আস্তে আস্তে এভাবে আর কি আহ বিভিন্ন ভাবে মানে আর কি চলতে থাকে প্রসেসটা, ঠিক আছে। তো এইটুকু আমাদের এখানে বলা আছে। হ্যাঁ, এখন আমরা দেখি এই যে যে বিবর্তন, এই বিবর্তন আসলে আহ বিবর্তনের আসলে ধাপ কয়টা, ঠিক আছে, স্টেপস গুলো আমরা একটু দেখি। সো এই যে স্টেপস, সো এক নম্বর হচ্ছে আমাদের যে স্টেপ সেটা হচ্ছে মাইক্রো বিবর্তন, ঠিক আছে। মাইক্রো বিবর্তন জিনিসটা কি আমরা এটা একটু দেখি। মাইক্রো এভলিউশন, ঠিক আছে। সো খুবই সিম্পলি বলতে গেলে মাইক্রো এভলিউশন জিনিসটা হচ্ছে আমরা আমাদের আশেপাশে যে দেখতেছি যে একজন মানুষ আরেকজন মানুষ থেকে কমপ্লিটলি আলাদা, দে আর টোটালি ডিফারেন্ট। এটা কেন, এটা আসলে মাইক্রো বিবর্তনের কারণে হইতেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ভিতরে যে জিন জিন আছে, জিন আছে, এই জিনের কারণে আমাদের বডি কালারের চেয়ে বডি কালার, তারপর হচ্ছে আমাদের হাইট এক্সেট্রা বিভিন্ন ধরনের আমাদের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, ভয়েস টয়েস সবকিছু এই মাইক্রো বিবর্তনের মাইক্রো এভলিউশনের কারণে হয়, ঠিক আছে। সো এরকম অনেকগুলো মাইক্রো এভলিউশন মিলে অ্যাকচুয়ালি পরবর্তীতে যেটা গঠিত হয় সেটাকে বলা হচ্ছে ম্যাক্রো এভলিউশন, ঠিক আছে। ম্যাক্রো এভলিউশন, এটা হচ্ছে বিবর্তনের নেক্সট যে ধাপটা সেটা ম্যাক্রো এভলিউশন। সো ম্যাক্রো এভলিউশন সম্পর্কে আমরা হচ্ছে লাইক এখানে বলা হয় যে উপপ্রজাতির ধাপ অতিক্রম করে তারপর প্রজাতি সৃষ্টির যে প্রসেসটা এটাকে হচ্ছে আর কি বলা হয় ম্যাক্রো এভলিউশন, ঠিক আছে। সো এটা আমরা বুঝতেছি যে আমাদের আহ কি বলে অ্যাকচুয়ালি উপপ্রজাতির মধ্যে যে ভ্যারাইটিস গুলো, উপপ্রজাতির মধ্যে ভ্যারাইটিস বলতে যে মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, যে আমি বললামই আগে যে কেউ কেউ কালো হয়, কেউ কেউ সাদা হয়, কেউ কেউ বা হয় হচ্ছে দেখা যায় যে একটু শর্ট, কেউ কেউ হয় একটু লং। সো এগুলো সব হচ্ছে মাইক্রো। বাট এই যে যে হিউম্যান ক্রিয়েট হইতেছে যে মানুষ, মানুষ তারপর হচ্ছে মানুষ একটা প্রজাতি, তারপর হচ্ছে বলা যায় গরু ছাগল এগুলো আগে আরেকটা প্রজাতি, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের টিকটিকি হোয়াট এভার ইট ইজ, এগুলো মানে বিভিন্ন ধরনের প্রজাতি যেগুলো আছে। সো এইগুলো হচ্ছে সবকিছু হচ্ছে এই ম্যাক্রো এভলিউশনের আন্ডারে, ঠিক আছে। সো এইটা গেল হচ্ছে আমাদের ম্যাক্রো এভলিউশন। এরপর আমাদের যেটা আছে সেটা হইতেছে মেগা এভলিউশন। সো হোয়াট ইজ মেগা, আর আমরা এই নামটা শুনেই বুঝতে পারতেছি যে মেগা মানে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক বড়, ঠিক আছে। মানে যেটা অনেক বিস্তর পরিসরে যে এভলিউশনটা হয় সেটা হচ্ছে মেগা এভলিউশন। সো মেগা এভলিউশন নিয়ে আমরা যে দেখতেছি যে বিভিন্ন ধরনের আমাদের গোত্র, তারপর হচ্ছে বর্গ, এই যে যে বিভিন্ন গোত্র বর্গ এগুলো তৈরি হইতেছে, এগুলো হচ্ছে এক একটা মেগা এভলিউশন, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে মেজর ট্যাক্সা গুলো আছে, আমরা তো ট্যাক্সা অবশ্যই বুঝি, ট্যাক্সা, এই ট্যাক্সা অ্যাকচুয়ালি এই ট্যাক্সা গুলোর মধ্যে যে আমরা এভলিউশনটা দেখতেছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেগা এভলিউশন, ঠিক আছে। সো এটা নিয়ে আর খুব একটা বলা নাই বইয়ে এবং আমিও বলতেছি না। এরপর আমাদের ফাইনালি
যেটা আসে বিবর্তনের অ্যাকচুয়াল কারণটা কি, বিবর্তনের এভোলিউশন এভোলিউশন ধরন, নট কারণ। আচ্ছা, এভোলিউশনের ধরন, ঠিক আছে। এভোলিউশনটা তিন ভাবে হইতে পারে, ঠিক আছে। ফার্স্ট আমি একটু চিত্র আঁকি, চিত্র আঁকলে বোঝা যাবে যে প্রথমে আমাদের যে এভোলিউশন, এই যে এইভাবে হইতে পারে, আবার এইভাবে হইতে পারে, আবার এইভাবে হইতে পারে। সো এটা আমরা বলি হচ্ছে 1 নাম্বার, এটা বলি আমরা 2 নাম্বার, আর এটা বলি আমরা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। আচ্ছা ফাইন। সো এইভাবে তিনটা প্রসেসে হইতে পারে ইভোলিউশন। এখন এই যে ফার্স্ট প্রসেস, এটা বুঝাইতেছে যে কোনো একটা জীব সাপোজ এইখানে আছে, ঠিক আছে, এবং পরবর্তীতে তারা ওই মনে করি কোনো একটা জীব না, কয়েকটা জীব এখানে আছে, ঠিক আছে, এবং পরবর্তীতে তারা বিভিন্ন পরিবেশে আলাদা আলাদা ভাবে স্ক্যাটার হয়ে গেল, ছড়িয়ে ছিটে গেল, ঠিক আছে, ছড়িয়ে ছিটে গেল। তো এই জিনিসটা কি, এই জিনিসটাকে বলা হয় যে নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশে সুষ্ঠুভাবে অভিযোজিত হয়ে যে বিবর্তন ঘটায় সেটাকে বলা হচ্ছে অপসারী অভিবর্তন। সো বইয়ের ভাষা বললাম, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে অপসারী বিবর্তন। মানে এই জীবগুলো, এখানে জীবগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পরিবেশে চলে গেল, সো দেন তাদের মধ্যে যে এভলিউশনটা হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে অপসারী এভলিউশন, ঠিক আছে। সো অপসারী এভলিউশন আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝতে চাই তাহলে দেখবো যে বিভিন্ন ধরনের আমাদের পরিবেশ আছে, যেমন হচ্ছে আমাদের মেরু অঞ্চল আছে, পোলার যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে কিন্তু হচ্ছে অনেক আইসি যে প্রাণীগুলো সেগুলো থাকে, পেঙ্গুইন টেঙ্গুইন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শ্বেত ভাল্লুক, এগুলো তো থাকে, ঠিক না। বাট এক সময় তো তারা হচ্ছে আর কি একটা নির্দিষ্ট জায়গাতেই ছিল, সো এরপর তারা আস্তে আস্তে এভাবে হচ্ছে ডাইভার্ট হয়ে গেছে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অপসারী অভিবর্তন। একটা নির্দিষ্ট অঞ্চলে এরা ছিল, পরবর্তীতে হচ্ছে এভাবে আলাদা হয়ে গেছে, ভিন্ন ভিন্ন পরিবেশে চলে গেছে, সো এটাকে বলা হইতেছে অপসারী বিবর্তন। আচ্ছা ফাইন। এখন এরপর যেটা আসে, এরপর তো বোঝা যাচ্ছে যে দূর থেকে যদি কোনো জীবগোষ্ঠী এরকম আলাদা আলাদা জায়গা থেকে যদি একটা নির্দিষ্ট জায়গাতে আসে, তাহলে সেটাকে বলা হচ্ছে অভিসারী বিবর্তন। সো এটাও বোঝা যাইতেছে। এরপর এই লাস্টের যেটা, এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরালটা একটু একটু আমাদের বোঝার বাইরে, মানে একটু হচ্ছে আউটসাইড অফ থিঙ্কিং। সো আমরা এটা বুঝি অ্যাকচুয়ালি এই জিনিসটা কি। সমান্তরাল বলতে বুঝাইতেছে যে দুটি ভিন্ন জীব প্রজাতির, সাপোজ এই যে দুইটা ভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী, দুটি দূরবর্তী কিন্তু একই পরিবেশে, ঠিক আছে, দূরবর্তী কিন্তু একই পরিবেশে। বিষয়টা বলতে অ্যাকচুয়ালি বুঝাইতেছে, সাপোজ আমরা যদি একটা পাশ্চার ল্যান্ড যেটা আছে সেটা, বা চারণভূমি, এটা আমরা চিন্তা করতেছি, ঠিক আছে। সাপোজ এই যে একটা চারণভূমি, ফাইন। এখন এই চারণভূমিতে সাপোজ একটা জীব আছে হচ্ছে এই যে এখানে একটা জীব, আচ্ছা হোয়াইট দিয়ে মার্ক করি, সাপোজ একটা জীব আছে হচ্ছে এইখানে আর একটা জীব আছে হচ্ছে এইখানে, বাট মানে দুইজনই আছে হচ্ছে ওরা চারণভূমিতে, ঠিক আছে, পাশ্চার ল্যান্ডে আছে দুইজনই। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের মধ্যে কিন্তু হচ্ছে মানে তাদের যে যে বিবর্তন যেটা হইতেছে সেটা কিন্তু সেম পরিবেশে হইতেছে, বাট দে আর নট ইন নিয়ার প্লেস, ঠিক আছে। তাদের যে ডিসটেন্স, সেটার ডিসটেন্সটা বেশ ভালোই হবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে সমান্তরাল বিবর্তন, ঠিক আছে। সো আমরা এগুলোই মোটামুটি আর কি এখান থেকে আইডিয়া নিতে পারি। আই থিঙ্ক এই জায়গাটা স্কিপ করা উচিত না।